নাবিলরা সচরাচর যেখানে মিটিং করে আড্ডা দেয় সেখানে চলে গেল। গিয়ে দেখল রাজ আহান সহ আরও অনেকে আড্ডা দিচ্ছে। নাবিলকে দেখে রাজ ও আহান এগিয়ে এলো। তারা নাবিলের সাথে কথা বলছে, কিন্তু নাবিল কারো সাথে কথাও বলছে না, আর না কারো কথার জবাব দিচ্ছে। নাবিল প্রচণ্ড রেগে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। তা দেখে রাজ ও আহান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রাজ এগিয়ে এসে বলল, কি হয়েছে নাবিল, তুই এমন রেগে আছিস কেন? নাবিল কথা বলছে না, রাগে ফুফাতে লাগল। রাজ আবারও বলল, কিরে কথা বলছিস না যে, এইভাবে রেগে আছিস কেন? ঘণ্টা খানেক আগে তো ঠিক ছিলি, হঠাৎ এমন কি হলো যে এইভাবে রেগে আছিস? নাবিল রেগে দাঁতে দাঁত চেপে বলল, ওই মেয়ে আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে চিটিং করেছে। আহান ও রাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, কোনো মেয়ে? কার কথা বলছিস তুই? নাবিল চোখ মুখ আগের তুলনায় আরো লাল করে বলল, ওই মেয়ে সামিরা। ওই সামিরা আমার সাথে চিটিং করেছে। রাজ ও আহান সামিরার নাম শুনে চমকে উঠল। দুইজনে আবার একসাথে বলল, মানে কি বলছিস তুই? সামিরা তোকে ধোঁকা দিয়েছে মানে কি? নাবিল পাশে থাকা চেয়ারে একটা ঘুষি মেরে বলল, ওই মেয়ে আমাকে ভালোবাসে না, সব অভিনয় করেছে এতদিন। রাজ অবাক হয়ে বলল, সামিরা অভিনয় করেছে মানে কি? কিছুই তো বুঝছি না, একটু ক্লিয়ারলি বলতো। তারপর নাবিল কলেজের সব কথা বলে। তা শুনে রাজ ও আহান শকট হয়ে গেল, কিন্তু তারা মানতে পারছে না যে সামিরা এমন কিছু করেছে। রাজ বলল, দেখ নাবিল, তুই তো সামিরার সম্পূর্ণ কথা শুনিসনি। দেখ, এমনও তো হতে পারে যে এর পেছনে কোনো কারণ আছে। রাজের কথার সাথে সহমত জানিয়ে আহানও বলল, হ্যাঁ রাজ ঠিকই বলছে। দেখ, তোর এইভাবে চলে আসাটা ঠিক হয়নি। তোর উচিত ছিল সামিরার সম্পূর্ণ কথা শুনে আসার। দেখ, আমরা যতদিন ধরে সামিরাকে দেখছি, ওর তোর প্রতি পাগলামি, কেয়ারিং দেখে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ও তোকে ভালোবাসে না। রাজ বলল, হ্যাঁ, তোর ওর সাথে কথা বলে দেখা উচিত ছিল। নাবিল বলল, মনে হবে কেন যে ও আমাকে ভালোবাসে না? ও তো এইসব বাজি ধরেই করেছিল। আর বাজি জিতার জন্য কত সুন্দর করে, কত নিখুঁত করেই না অভিনয়টা করল। তাহলে তোরাই বল, সেখানে আমরা কি করে বুঝব যে ও অভিনয় করছে? আজ যদি তানি না বলতো তাহলে তো না জানি সামিরা আরও কি করে ওর এই ট্রেপে আমাকে ফাঁসাতো। তানির নাম শুনে রাজ তাচ্ছিল্য হাসল, বলল, হাহা, তুই ওই তানির কথা বিশ্বাস করে নিলি? বাহ, তুই কি জানিস না যে তানির সাথে সামিরার সম্পর্ক কেমন? সামিরা আর তানি তো একে অপরকে সহ্যই করতে পারে না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় এই সব কিছুর পেছনের কালপ্রিট হল তানি। আহানও বলল, হ্যাঁ নাবিল, রাজ ঠিকই বলছে। দেখ, এমনও তো হতে পারে যে এই বাজি তানিই সামিরাকে দিয়েছিল। নয়তো তানিই বা কি করে জানল যে সামিরা বাজি ধরেই তোর সাথে রিলেশনে জড়িয়েছে? আর কার সাথে বাজি ধরেছে সেটাও নিশ্চয় তানি জানে। আমার তো মনে হচ্ছে তানিই সামিরাকে ফাঁসিয়েছে। রাজ ও আহানের কথা শুনে নাবিল একটু শান্ত হল, কিন্তু ও কিছুতেই আর সামিরাকে বিশ্বাস করতে পারছে না। কি করে সামিরা ওর সাথে এত বড় একটা গেম খেলতে পারল? সামিরার প্রতি নাবিলের প্রচণ্ড রাগ ও ঘৃণা হচ্ছে। সামিরা আনমনে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। সে আজকে আবারও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। বারবার নাবিলের চলে যাওয়াটা মনে পড়ছে। কি করে নাবিল চলে যেতে পারল? অন্তত একটি বার তো তার কথা শুনতে পারত। কিন্তু না, নাবিল কিছুই শুনল না। এখন থেকে হয়তো নাবিল আর সামিরার দিকে ফিরেও তাকাবে না। আনমনে এইসব ভেবে হেঁটে চলেছে সামিরা। যখন জনমানব পেরিয়ে তাদের বাড়ি যাওয়ার নির্জন পথে এলো,
তখন তার মনে হলো কিছুদিন আগের মতো আজকেও কেউ তার পিছু নিচ্ছে। এই ভেবে সামিরা ভয়ে ভয়ে পেছনে ফিরল, কিন্তু না, কেউ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে যেই আবার সামনে ফিরল, তখনই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে সামিরা যেন ভয়ে মরে যেতে চাচ্ছে, যার জন্য পালিয়ে তারা গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছিল। আজ সে স্বয়ং সামিরার সামনে এসে দাঁড়িয়েছে। সামিরা যেন কথা বলাই বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে, পারছে না পিছু ফিরে দৌড় মারতে। এই মুহূর্তে তার পা দুটোও যেন শত্রুতা শুরু করেছে, কিছুতেই চলতে চাচ্ছে না, ক্রমশ অবশ হয়ে আসতে চাচ্ছে। সামিরা ঘামতে লাগল। সামিরার এমন অবস্থা দেখে সামনে দাঁড়ানো লোকটি বাঁকা হাসি দিল একটা। তারপর সামিরার চারপাশে গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, হে শামু বেবি, কেমন আছো তুমি? ওপস, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি খুব ভালো আছো। ওপস, সরি, উইটা ভালো ছিল হবে তাই না? বলে সামিরার দিকে তাকিয়ে বাঁকা হাসতে লাগল। সামিরা ঘামতে ঘামতে তুতলিয়ে বলল, জজজ্জনি ভাইয়া, আপনি? ইয়েস মি মাই লাভ, ইট মি জনি। আর তুমি আমার নামটা জনি কেন বললে? উইটা জনি হবে। আর তুমি তুতলিয়ে কথা কেন বলছো? বাই এনি চান্স তুমি কি আমাকে ভয় পাচ্ছ? বেবি, তুমি আমাকে এত কেন ভয় পাও বলো তো? দ্যাটস নট ফেয়ার। ওকে। সামিরার এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে, তাও যেই সেই কান্না না, গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাগুলো আসতে চেয়েও যেন আসতে পারছে না। হেও শামু, তুমি এমন হয়ে আছো কেন? ওহ, আমিও ভুলে যাই, তোমার তো আজ দিন খারাপ যাওয়ার কথা তাই না? নাবিল যে তোমাকে ছেড়ে চলে গেল। জনির মুখে নাবিলের নাম শুনে সামিরা চমকে উঠল আর বলল, আপনি কিভাবে জানলেন নাবিলের কথা? আপনার তো জানার কথা না। জনি বাঁকা হাসি দিয়ে বলল, উইটা সিক্রেট থাক বেবি। তো বলো, 2 বছর ধরে আমাকে ছাড়া কেমনে থাকলে? সামিরার ঘাম ধরধর করে পড়ছে, না জানি এখন কি করবে তার। সামিরা জনিকে জমের মতো ভয় পায়, তার উপর এখন নাবিলের ব্যাপারও জেনে গেছে। সামিরা ভয়ে ভয়ে বলল, ভাইয়া চলেন না আমাদের বাড়ি, বেড়াবেন আর কি? জনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হাহা, তোমাদের বাড়ি? যাব, অবশ্যই যাব, কিন্তু এখন না, এক্কেবারে সময় মতো যাব আর কি। মা মানে? তোমার এখন মানে জানতে হবে না, এখন গাড়িতে উঠো। গাড়িতে উঠার কথা শুনে যেন সামিরার জান যাই যাই অবস্থা। ভয় ভয়ে বলল, গাড়িতে কেন ভাইয়া? উফ, বড্ড বেশি কথা বলো। চুপচাপ গাড়িতে উঠে বসো, ভয় পেতে হবে না, তোমাকে তোমার বাসার সামনে নামিয়েই আমি চলে যাব। সামিরা বেশি কথা না বলে গাড়িতে উঠে বসে। জনিও উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। জনি সামিরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। সামিরা জনির যাওয়ার দিকে তাকিয়ে এক ঢোক গিলল। তার প্রচণ্ড রকমের শরীর কাঁপছে, নিজেকে স্থির রাখতে পারছে না, পা দুটো অসাড় হয়ে আসছে, মাথাটাও ঘুরছে। একসময় সামিরা গেটের সাথে মাথা ঠেকিয়ে নিচে বসে পড়ে। এই মুহূর্তে তার করার মতো কোনো শক্তি নেই। কিছুক্ষণ ওইভাবে বসে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াল। পা দুটো চলতে চাইছে না, তবুও ধীরে ধীরে হেঁটে কলিং বেল দিল। কিছুক্ষণ পরেই তার মা দরজা খুলে দিল। সামিরার মা সামিরার মুখ দেখে আঁতকে উঠলেন। এ কি হাল মেয়ের? কেমন বিভৎস চেহারা, চোখ দুটো লাল, কেমন যেন এলোমেলো অবস্থা। সামিরা তার মায়ের সাথে কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়াল। সামিরার মাও সামিরার পিছু যেতে যেতে বলিল, সামিরা, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? তুই কি কান্না করেছিস? কেউ কি কিছু বলেছে? সামিরার মুখে কোনো কথা নেই, গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল।
তার মা উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোর সামিরা? মাকে বল না, আমার যে খুব টেনশন হচ্ছে। সামিরা মায়ের কান্না মাখা আওয়াজ শুনে চোখ খুলে মাকে দেখলে। তারপর হুট করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের এমন কান্নায় সামিরার মা ভরকে গেল, সাথে বুকের মধ্যেও মুচড়ো দিয়ে উঠল। শামু, এই শামু, মা আমার, বল কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? বল না, আমার যে শান্তি লাগছে না। সামিরা কান্না করতে করতে বলল, মা, ওই লোকটা আবার ফিরে এসেছে। এবার হয়তো আর আমাকে ছাড়বে না। মা, আমি আর আমার স্বাধীনতা পাব না। 2 বছর যে একটু শান্তিতে ছিলাম তা আবার চলে গেছে। সামিরার মা সামিরার কথায় চিন্তায় পড়ে গেলে। সামিরা মুখে দুহাত রেখে বলল, তুই কার কথা বলছিস? কে ফিরে এসেছে আবার? ওই জনি ভাইয়া মা, জনি ভাইয়া। জনির নাম শুনে সামিরার মাও যেন চমকে উঠল। কিন্তু মেয়ের সামনে নিজেকে ফুটবল প্রকাশ করা যাবে না, নয়তো আবার মেয়ে ফুটবল হয়ে পড়বে। তাই কিছু না বলে তিনি সামিরাকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। আর নিজে নিজে বললেন, না, এইবার আর না, এইবার আর পালিয়ে যাব না। এইবার জনির কিছু একটা করতেই হবে। কিন্তু করবটা কি? সামিরা ঘরে এসে হিজাব খুলে একপাশে ছুঁড়ে মারল। হিজাবে মারা পিনগুলো সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যে কোনো সময় পিনগুলো পায়ে গেঁথে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই কথা সামিরার মাথায় আসছে না। সে খাটের সাথে মাথা ঠেকিয়ে নিচে বসে পড়ল আর ভাবতে লাগল পুরনো কথা। সামিরা তখন ক্লাস 8-এ পড়ে। একদিন স্কুলে যাচ্ছিল, সেদিন হোঁচট খেয়ে রাস্তার কিনারায় পড়ে যায়। পড়ে যাওয়ার মূল কারণ হল সামনে ছোট্ট একটা গর্ত, কিন্তু সে গর্তটা সামিরা খেয়াল করেনি। খেয়াল করবেই বা কি করে? সে তো ছোট থেকেই একটু চঞ্চল ছিল। কোনো মতে হাত পা ঝেড়ে উঠে দাঁড়ায়। তখনই পেছনে থেকে শুনল কেউ একজন বলছে, ভাইয়া, হয়েছে তো? আর কতবার উঠবস করব? আমার তো পায়ে প্রচুর ব্যথা করছে। প্লিজ এইবারের জন্য মাফ করে দিন। যাকে ভাইয়া ডাকল সে বলল, নো, মাফ করা যাবে না। এক্ষুনি উঠবস কর, নচেত শাস্তি আরও বাড়বে। ছেলেটাও আর কোনো পথ না দেখে উঠবস করতে লাগল। কানে ধরে উঠো বসো করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও ছেলেটাকে ছাড়ে না। এইসব সামিরা দেখে প্রচণ্ড রেগে যায়। সামিরা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি আমার বন্ধু রিহানকে এইভাবে উঠবস করাচ্ছেন কেন? ছাড়ুন বলছি ওকে। সামিরার ঝাঝালো আওয়াজ শুনে সেখানে যে 4-5 জন ছিল তারা ঘুরে তাকায়। আর যে ছেলেটা রিহানকে উঠবস করাচ্ছিল সে তো পিচ্ছি সামিরাকে দেখে হা করে তাকিয়ে থাকে। সামিরা নীল কালারের স্কুল ড্রেস পরা, দুপাশে দুটি বিনুনি গাঁথা, কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো, একদম পিচ্ছি একটা মেয়ে। ছেলেটার থাকানো দেখে সামিরা বিরক্ত হয়ে বলল, এই যে আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন না? রিহানকে ছাড়ুন, স্কুলে যেতে হবে, লেট হচ্ছে। সামিরার বিরক্তিকর ফেস দেখে যেন আরো হা হয়ে যায় ছেলেটা। সামিরা এত অল্প বয়সের হয়েও, এত পিচ্ছি হয়েও কথা বলার স্টাইলে বোঝা যাচ্ছে যে সে এই বয়সে কতটা ম্যাচিউর। ছেলেটার এমন হা করে থাকা দেখে পাশ থেকে অন্য আরেকটা ছেলে বলল, কিরে জনি, কোথায় হারিয়ে গেলি? আর এই পিচ্ছিটার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি গিলে ফেলবি। পাশের ছেলেটার কথায় জনির ধ্যান ভাঙে। সে সামিরার দিকে তাকিয়ে থেকেই রিহানকে বলিল, যা রিহান, তোকে আজকে মাফ করে দিলাম। কথাটা শুনে রিহান খুশি হয়ে সামিরার হাত ধরে বলল, থ্যাংক ইউ শামু, তোর জন্য বেঁচে গেছি। এখন চল স্কুলে যাই। রিহানের সামিরার হাত ধরাটা কেন জানি জনির পছন্দ হল না। সে রেগে চোখ লাল করে রিহানকে বলিল, রিহান, তুই ওর হাত ছাড়।
আর কখনো ওর হাত ধরবি না। উপস্থিত সবাই অবাক হল জনির কথায়। সামিরাও অবাক হয়ে বলল, ও কেন আমার হাত ধরবে না? ও আমার ফ্রেন্ড, তাই 100 বার ধরবে, 1000 বার ধরবে। সামিরার কথায় জনি যেন আরো তেতে উঠল। তোমার ফ্রেন্ড হোক আর যেই হোক, আমি যখন বলেছি তখন ধরবে না। শুধু ও না, কোনো ছেলেই যেন না ধরে, বুঝেছ? সামিরা রিহানের কথায় কপাল কুঁচকাল, কিন্তু কিছু বলল না। বিরক্ত হয়ে নিজেই রিহানের হাত ধরে চলে গেল স্কুলের দিকে। সামিরা যে রিহানের হাত ধরেছে তা দেখে জনির মাথায় যেন রক্ত উঠে গেল। জনির এমন রাগ দেখে জনির এক বন্ধু অবাক হয়ে বলিল, জনি, তুই ঠিক আছিস? তুই ওই পিচ্ছি মেয়েটাকে কি বলছিলি সেই সব? আর ওই মেয়ে কার হাত ধরে বা কে ওই মেয়ের হাত ধরবে, এতে তুই কেন বাধা দিচ্ছিস? তুই কি ওই মেয়েকে আগে থেকে চিনিস? জনি তার বন্ধুর কথায় বুঝতে পারল সে কি করেছে এতক্ষণ। সেই সব ভেবে সে নিজেই অবাক হচ্ছে। আরে আমি তো নিজেই বুঝছি না যে আমি এমন কেন করেছি। বাই এনি চান্স তুই কি ওই পিচ্ছিটাকে পছন্দ করে ফেলেছিস নাকি? বলেই জনির বন্ধুরা হাসতে লাগল। জনি নিজে যেন নিজের মধ্যেই নেই। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। সামিরা ক্লাস 9-এ উঠল। জনিও ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে ছিল। জনি প্রতিদিন সামিরাকে দেখিত। জনি ছোট থেকেই বেশ দুষ্টু ছিল, তাই তার বাবা মা তাকে গ্রামে নানুর বাড়ি পাঠিয়ে দেয়। সেখানেই থেকে পড়া লেখা করে। জনি যে কলেজে পড়ে সেখানে স্কুলও আছে, তাই সামিরাকে দেখার বেশ সুবিধা হয়। সামিরাকে প্রতিদিন দেখতে থাকে। আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এর মধ্যে জনি বেশ রাগী হয়ে ওঠে। তার একটাই কারণ, তা হল সামিরা। সামিরার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না জনি। যাকে দেখবে তাকেই মারবে। এইসব দেখে সামিরা বেশ ভয় পেয়ে যায়। প্রথম প্রথম জনিকে ভয় না পেলেও দিন যত যাচ্ছিল ততই সামিরার ভয় বাড়ছিল। মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় সামিরার। এইভাবে সামিরা 9 শেষ করে 10-এ উঠে। আর জনি ইন্টার সেকেন্ড ইয়ারের মডেল টেস্ট দেয়। এর ভিতর গ্রামের কম বেশি সবাই জেনে যায় জনি যে সামিরার জন্য ছেলেদের মারে। রিহানও সামিরার থেকে আলাদা হয়ে যায়। সামিরার পরিবারের সবাইয়ের সাথে গ্রামের অনেকে কথা বলে বন্ধ করে দেয়। জনিকে ভয় পেয়ে নয়, তারা নিজেদের সন্তানের কথা চিন্তা করে। জনি তো সামিরাদের ঘরে এসেও সামিরাকে শাসন করে যায়। সামিরার প্রতি জনির অত্যাচার দিন দিন বাড়তে থাকে। সেটা শারীরিক অত্যাচার না হলেও মানসিকভাবে সামিরা প্রচুর অত্যাচারিত। কষ্ট করে সামিরা ক্লাস 10-এর পরীক্ষা দেয়। তখন জনি অনার্স ফার্স্ট ইয়ারে। সামিরার বাবা মা নিজেদের কথা না ভাবলেও মেয়ের সম্মানের কথা প্রচুর ভাবে। জনির কারণে গ্রামে মেয়ের বদনাম ছড়িয়ে পড়ে। লোকমুখে মেয়েকে নিয়ে বাজে কথা শুনতে সামিরার মা ভাই আর বাবার প্রচুর খারাপ লাগে। তাই তারা পরিকল্পনা করে গ্রাম ছেড়ে চলে যাবে। তারা সুযোগের অপেক্ষায় ছিল। একদিন তারা জানতে পারে জনি তাদের বাড়ি গেছে। সেই সুযোগে রাতে সামিরারা শহরে পাড়ি জমায়। এইখানে এসে ইন্টারে ভর্তি হয়। 2 বছর খুব ভালোভাবে কাটে। জনির প্যারা থেকে মুক্ত ছিল। যেদিন ভর্তি হতে যাই সেদিন নাবিলকে মারামারি করতে দেখেছিল। সেদিন তার খুব ভালো লেগেছিল, কিন্তু নাবিলকে লুকিয়ে দেখত, কিছুই বলত না। কেটে গেল বেশ কিছুদিন। এখন আবার সেই অতীত জনি তার সামনে আসল আজ, যা আবার তার স্বাধীনতা শেষ করে দিয়েছে। এখন শুধু সামিরার একটাই ভয়, সেটা হলো নাবিল। জনি না আবার নাবিলের কোনো ক্ষতি করে বসে। সেই সব ভেবে সামিরার প্রচুর কান্না পাচ্ছে। নিজেকে বড্ড অসহায় লাগছে আজ। তার মধ্যে নাবিলও তাকে ভুল বুঝল, তার কোনো কথাই শুনল না। এখন কি করবে সামিরা? সামিরা উঠে চোখ মুছে ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল করে।
তারপর বের হয়ে আসে। তখন তার মা রুমে এসে বলে, সামিরা আয় ভাত খেয়ে নে। সামিরা আস্তে করে বলে, আম্মু আমি খাবো না। তার মা একটু রেগে বলে, খাবি না মানে কি? হ্যাঁ, ওই জনিকে ভয় করে আবার আগের মতো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিস? না খেয়ে থাকলে কি জনি তোকে বিরক্ত করা বন্ধ করে দিবে? মোটেও না, বুঝেছিস? এখন চুপচাপ আয় খেয়ে নে। আম্মু। চুপ, কোনো আম্মু না, এখন খেতে বলেছি, খেয়ে যাবি। আর কোনো কথা শুনতে চাই না আমি, বলেই সামিরার মা চলে যাই। সামিরা তার মায়ের মুখে আর কোনো কথা শুনতে চাই না, তাই সেও হতাশ হয়ে খেতে যাই। খেয়ে এসে বেডে শুয়ে চোখগুলো বন্ধ করতেই দুচোখের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আবার উঠে বসে বলে, জনির চিন্তা পড়ে করা যাবে। আমার আগে নাবিলের ভুল ভাঙাতে হবে, তাকে সব সত্যি বলতে হবে। আমিও তো তাকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, যদিও বাজি ধরেই রিলেশনে জড়িয়েছি, কিন্তু এই চ্যালেঞ্জের পেছনেও তো আমার একটা কারণ আছে, সেটা আমায় নাবিলকে বলতেই হবে। আগামীকাল নাবিলের সাথে যে করেই হোক আমায় কথা বলতেই হবে, বলে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল। আবার শুয়ে চোখ দুটো বন্ধ করল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। জনি আর নাবিল সামনাসামনি বসে আছে। জনির মুখে বাঁকা হাসি, আর নাবিলের চোখে মুখে বিরক্তির ছাপ। মূলত এইখানে আসার কারণ হল জনি নাবিলকে ডেকেছে। নাবিল প্রথমে আসতে রাজি হয়নি, কারণ সে জনিকে মোটেও পছন্দ করে না, যদিও তারা একই ক্লাসের ছাত্র। কিন্তু জনি কলেজে আসে না, শুধু পরীক্ষা দিতে আসে। তবে তাদের মধ্যে শত্রুতা শুরু হয় রাজনীতিতে জড়ানোর পর থেকে। পাশাপাশি এলাকার দুজনে কাউন্সিলর পদে দাঁড়িয়েছে। নাবিল তাদের গ্রামের কাউন্সিলরের পক্ষে আর জনি নিজের কাজিনের পক্ষে। যখন থেকে ভোটের পোস্টার লাগানো শুরু হয় তখন থেকেই শুরু হয় বিবাদ। জনিরা নাবিলদের গ্রামে এসেও তাদের কাউন্সিলের পোস্টার লাগায়। যখন নাবিলরা জনিদের এলাকায় লাগায় তখন তাদের বাধা দেয় জনিরা। ব্যাস বেঁধে যায় বিবাদ, যা এখন ঘোর শত্রুতা হয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ হলো দুজন বসে আছে। জনি নিজেই নাবিলকে ডেকেছে কিন্তু কিছুই বলছে না। তাই নাবিল বলল, সমস্যা কি তোর? সে কখন থেকে বসিয়ে রেখেছিস? কি জন্য ডেকেছিস তা বল, নয়তো আমি চলে যাচ্ছি। জনি হেসে দিয়ে বলে, আরে এত তাড়া কিসের? কেউ কি ওয়েট করছে নাকি তোর জন্য? আমার জানা মতে তো কেউ ওয়েট করছে না। নাবিল ভ্রু জোড়া কুঁচকে বিরক্তি নিয়ে বলল, উফ জনি, তোর এই আজাইরা কথা শুনতে ইচ্ছে করছে না আমার। বললে তাড়াতাড়ি বল। তোর সামনে এইভাবে বসে থাকা ছাড়াও আমার অনেক কাজ আছে। দূর ব্যাটা, কি যে বলিস! তোর আবার কিসের কাজ? তাছাড়া এখন তো গার্লফ্রেন্ডও নেই যে তাকে নিয়ে ঘুরতে যাবি। তাহলে কিসের কাজ বলতো? আমার জানা মতে আজ সকালেই তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিস। গার্লফ্রেন্ড মানে জনি সামিরার কথা বলছে। জনির মুখে সামিরার কথা শুনে নাবিল চমকে যাই, আর অবাক হয়ে বলল, আমার যে এখন আর গার্লফ্রেন্ড নেই। আর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি এই কথা তুই কি করে জানিস? এইটা তো তেমন কেউ জানে না। জনি চেহারায় স্পষ্ট রাগ ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যে এখন তোর এক্স গার্লফ্রেন্ড সে আমার শামু। ওকে আমি ৫টা বছর ধরেই ভালোবেসে আসছি। এখন জানি তুই ওকে ছেড়ে দিয়েছিস, কিন্তু কেন তা আমি জানি না। তবে এখন শুনে রাখো, ছেড়ে দিয়েছিস তো দিয়েছিস ভবিষ্যতে যেন আর কখনো তোকে সামিরার আশেপাশে না দেখি। ২ বছর ওর থেকে দূরে থেকেছি না, ও পালিয়ে এইখানেই এসেছে। এইবার যখন পেয়েছি আর ছাড়ছি না। তোকে এইসব বলার জন্যই ডেকেছি। সামিরাকে জনি ৫ বছর ধরে ভালোবাসে, কথাটা যেন নাবিল কিছুতেই মানতে পারছে না। যদি সামিরাও জনিকে ভালোবাসে তাহলে পালিয়েই বা আসল কেন জনির থেকে?
কি এমন করেছে জনি? আর আমার সাথেই বা কেন অভিনয় করেছে? না, সব আমার জানতে হবে, যে করেই হোক। নাবিল বলল, 5 বছর ধরে ভালোবাসিস, তাহলে সামিরা আমার সাথে কেন রিলেশনে জড়িয়েছে? আর তোর কাছ থেকেই বা কেন পালিয়েছে? জনির চেহারায় রাগ যেন আরো বেশি ফুটে উঠেছে। মানে এই কথায় জনি আরো বেশি রেগে গেছে। তাই চিৎকার করে বলল, ওকে আমি ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমাকে দেখলেই ভয় পায়। সামিরা জনিকে ভালোবাসে না কথাটা শুনে নাবিল মনে মনে খুশি হল, কিন্তু প্রকাশ করল না। যাক, এইবার সব সত্যি জেনেই নিবে। আর যেখানে জনির সাথে নাবিলের শত্রুতা, সেখানে তো নাবিল সামিরাকে আরও ছাড়বে না। সারাদিন ভেবেছিল সামিরাকে আর দেখবেও না ফিরে, কিন্তু না, এখন তো সে নিজেই সামিরার সাথে কথা বলবে। সামিরা তো নিজেও বলেছি কি সম্পূর্ণ কথা শুনতে, কিন্তু আমিই শুনিনি। এইবার সেটাও শুনব। মনে মনে এইসব ভেবে নাবিল হাসল। জনি আবার বলল, তোকে যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে। এতদিন আমি জানতাম না সামিরা এই কলেজে পড়ে, নয়তো আমি রেগুলার কলেজে আসতাম। বেশ কিছুদিন আগেই জেনেছি, কিন্তু তখন শুনলাম সামিরা তোকে নাকি জ্বালাতো। পরে শুনলাম তোর সাথে রিলেশনে জড়িয়েছে। এতদিন এইসব অনেক কষ্টে সহ্য করেছিলাম। শুধু দেখতে চেয়েছিলাম সামিরা কতটুকু যেতে পারে, আর দেখেও নিয়েছি। যাই হোক, এখন তুই যেন আর সামিরার আশেপাশেও না থাকিস। সামিরা শুধু জনি। এইবার সামিরাকে দরকার পড়লে পায়ে শিকল পরিয়ে আমার কাছে নিয়ে আসব। আচ্ছা, বুঝলাম। আমি না হয় ওর কাছে যাব না, কিন্তু ও যদি আসে? জনি হেসে বলল, আসবে না আর তোর কাছে, কারণ এখন থেকে আমি থাকব সামনে। এখন থেকে ও আমার কাছেই থাকবে। আচ্ছা, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, একটা শর্ত আমিও তোকে দিচ্ছি। কি শর্ত? আগে বল, মানবী? ওকে মানব। সামিরা যদি আমার কাছে তোর সামনে দিয়েই আসে, তবে তুই আমাদের থেকে চলে যাবি। সামিরাকে আর বিরক্ত করবি না। জনি প্রথমে রেগে যাই, পরে আবার হেসে বলে, ওকে, আমি রাজি। তবে আমি জানি সামিরা আমার সামনে দিয়ে তোর কাছে কিছুতেই যাবে না। নাবিল মুচকি হেসে বলল, ওকে, দেখা যাক। বলেই নাবিল চলে গেল। পরের দিন সকালে সামিরা কলেজে যাওয়ার জন্য বের হয়, কারণ নাবিলের সাথে তার দেখা করতেই হবে। সামিরা ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে একটা রিকশা নিয়ে কলেজে চলে যায়। গিয়ে দেখে নাবিলও আজকে তাড়াতাড়ি এসেছে। ক্লাস 10টা থেকে এখন বাজে মাত্র 9টা। সামিরা তো প্রথমে ভয় পেয়েছিল নাবিল আসবে না ভেবে। যাক, পেয়ে গেল। সামিরা দৌড়ে নাবিলের সামনে গিয়ে দাঁড়াল। এমন দৌড়ে এসে সামিরাকে সামনে দাঁড়াতে দেখে নাবিল হকচকিয়ে গেল। তারপর বসা থেকে উঠে দাঁড়াল। নাবিল জানত সামিরা তাড়াতাড়ি আসবে, তাই সেও এসে গেছে। সামিরার চোখ দুটো পানিতে টলমল করছে। নাবিলকে দাঁড়াতে দেখে সামিরা জোরে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। নাবিল এমন ধরাতে একটু পেছনে সরে যায়। চুপ করে থাকে নাবিল, কিছুই বলে না, জড়িয়েও ধরে না। সামিরা কিছুক্ষণ কান্না করার পর মাথা উঠিয়ে নাবিলের দিকে তাকায়। নাবিলের দুগালে হাত রেখে বলে, আপনি আমার কোনো কথা না শুনে কেন চলে গিয়েছিলেন? আপনি শুধু বাজির কথাটায় বিশ্বাস করে নিলেন? একটা বার আমি এমিন কেন করেছি জানতেও চাননি। প্লিজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। বাজি ধরার আরও অনেক আগে থেকে আমার আপনাকে ভালো লাগত। ভালোও বেসেছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। যদি ফিরিয়ে দেন, যদি অপমান করেন, তাই লুকিয়ে লুকিয়েই আপনাকে দেখতাম। ও তখন ভয় বলনি, অপমান করব বলে বলনি। তাহলে বাজি ধরার পর এত সাহস কোথা থেকে আসল? আর বাজিই বা কেন ধরেছিলে?
তানির সাথে প্রথম দিন ক্লাসে আমার ঝগড়া হয়েছিল। তারপর থেকে ও আমাকে সহ্য করতে পারে না, আর আমিও পারি না। একদিন জানতে পারি ও আপনাকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। যাও একদিন বলেছিল, তখন আপনি রিজেক্ট করেছে। একদিন আমি ক্লাসে বসেছিলাম, তানি আমার সামনে এসে দাঁড়ায়। আমি বললাম, কি, সামনে এসে দাঁড়িয়েছ কেন? তানি হেসে বলল, একটা কথা বলতে এসেছি। কি কথা? তুমি তো সেদিন বলেছিলে যে তুমি চাইলে সব করতে পারো। হ্যাঁ বলেছিলাম তো। তো এখন? ওই যে বাইকে বসা নাবিলকে দেখছ, তাকে পটিয়ে দেখাও দেখি কেমন সব পারো। মানে কি? উনি কি আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি? তোমাকেও তো করেনি। আমি এত কিছু জানি না। এইটা তোমাকে চ্যালেঞ্জ দিলাম। যদি নাবিলকে পটিয়ে প্রেমে ফেলতে পারো তখন বুঝবো তুমি সব পারো, নয়তো বুঝবো তুমি একটা মিথ্যাবাদী। সেদিন তানির মুখে মিথ্যাবাদী শব্দটা শুনে রাগ হয়েছিল, তাই রাগের বশে আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। তানি যাওয়ার পর অনেকক্ষণ চিন্তা করলাম, পরে ভেবে চিন্তে করলাম যে আপনি একবার রাজি হয়ে গেলেই হবে। পরে কোনো একদিন আপনাকে সব বলবো। আর সেদিন তানির চ্যালেঞ্জের সুযোগে আমি অনেক দিনের ভয়কে জয় করার জন্য আপনার করা সব অপমান সহ্য করেছিলাম। আপনার সব কথা মেনে নিয়েছিলাম। আপনাকে ইচ্ছে মতো জ্বালিয়েছিলাম। পরে আপনি রাজি হয়েছিলেন। কিন্তু তানি গতকাল নিজেই চ্যালেঞ্জের কথা বলে দেয় আর আপনি আমায় ভুল বুঝেন। সব একসাথে বলেই থামল সামিরা। নাবিল সামিরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরে নাবিল নিজেই মুচকি হেসে সামিরাকে জড়িয়ে ধরে। সামিরা হতবাক। নাবিল বলে, তানির মুখে বাজির কথা শুনে রেগে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল সত্যিই তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তাই তোমার কথা না শুনে চলে গেছিলাম। তবে তুমি কি জানো আমিও যে তোমায় অনেক আগে থেকে পছন্দ করি? সামিরা নাবিলের বুক থেকে মাথা উঠিয়ে অবাক হয়ে তাকায়। কি? কখন থেকে? নাবিল আবার মুচকি হেসে সামিরাকে জড়িয়ে ধরে বলে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। আমরা মারামারি করছিলাম, তুমি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলে। যখন রাজ আমায় টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি পেছনে ফিরেছিলাম। তখন তোমাকে দেখতে দেখতেই রাজের সাথে যাচ্ছিলাম। বদমাশ ছেলে একটা। নিজেকে যখন পছন্দই করতে তাহলে এতদিন অপমান করেছিলেন কেন? রিজেক্ট করেছিলেন কেন? কারণ আমি তোমায় পরীক্ষা করছিলাম যে তুমি আমায় সত্যি ভালোবাসো কিনা। যদি অপমান সহ্য না করে চলে যেতে তখন বুঝতাম তুমি আমায় ভালোবাসো না। কিন্তু তুমি যাওনি, তাই বুঝলাম তুমি আমায় ভালোবাসো। তাহলে ওই দিন বললেন কেন যে ভালোবাসেন কিনা তা সিউর না? উইটা তো একটু ভাব নেওয়ার জন্য বলেছিলাম। ফাজিল ছেলে একটা, ভিলেন একটা। বলতে বলতেই নাবিলকে মারতে লাগলো সামিরা। আর নাবিল হাসছে। এইদিকে জনি সামিরার জন্য তাদের ঘরের সামনে ওয়েট করছে, সামিরাকে নিয়ে একসাথে কলেজে যাবে বলে। কিন্তু সামিরার কোনো দেখা নেই। জনি ভাবল সামিরা কলেজে যাবে না হয়তো। ঘড়ি দেখল তখন প্রায় 10টা বাজে। তার মানে সামিরা কলেজে যাবে না। তাই জনি আর অপেক্ষা না করে চলে গেল। কিন্তু সামিরা তো আজকে আরো সকালে চলে গেছে, তাহলে তাকে পাবে কেমনে? দেখবে কেমনে? 10টা বেজে যাওয়ায় সামিরা ক্লাসে চলে যাই। নাবিলও চলে যাই। জনি কিছুক্ষণের মধ্যে কলেজে আসে, এসে দেখে নাবিলরা নেই। তাই সেও ক্লাসে যায়। জনিকে হঠাৎ করে ক্লাসে দেখে সবাই অবাক হয়, কিন্তু কেউ কিছু বলে না। জনিও বুঝতে পারে তাকে সবাই এইভাবে দেখছে কেন। কিন্তু সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাবিলের সিটের পাশে অন্য আরেকটা সিটে বসে। দুজন দুজনের চোখে চোখি হয়। জনির দিকে তাকিয়ে নাবিল একটা মুচকি হাসি দিল। জনিও প্রত্যুত্তরে হেসে দিল। আবার দুজন ক্লাসে মনোযোগী হল।
11:30টার দিকে সামিরার গ্যাপ ক্লাস ছিল। সেই সুযোগে সামিরা, রূপালী ও আরশি গেল ক্যান্টিনে। প্রতিদিনের মতো আজও তারা নাস্তা খাচ্ছে আর টুকটাক কথা বলছে। তার মধ্যেই আরশি বলে উঠল, শামু, নাবিল ভাইয়ার সাথে তোর কথা হয়েছে? না মানে তুই যে রাতে বলেছিলি নাবিল ভাইয়া তোকে ভুল বুঝেছে? সামিরা চায় চুমুক দিতে দিতে বলে, বলেছি। আরশি উত্তেজিত হয়ে বলল, কখন বলেছিস? ভুল ভেঙেছে? কি বলেছে? সামিরা আরশির এমন উত্তেজিত হয়ে প্রশ্ন করা দেখে মুচকি হাসল। আজ সকালে দেখা হয়েছে। কিভাবে? বল কি হয়েছিল? তারপর সামিরা নাবিলের সব কথা বলল। সব শুনে আরশি ও রূপালী শকট শুধু এই জন্য যে নাবিল ও সামিরাকে আগে থেকে প্রচণ্ড করত। এও কি সম্ভব যে ছেলে কেউকে পাত্তা দিত না, সেও নাকি চুপি চুপি কেউকে পছন্দ করত? কলেজ ছুটি হওয়ার পর জনি ও নাবিল একসাথে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য সামিরা আসবে, আর দুইজনেই সামিরার জন্য ওয়েট করছে। কিছুক্ষণ পর রূপালী, সামিরা ও আরশি কথা বলতে বলতে বের হচ্ছিল। তখনই দেখে মাঠে নাবিল ও জনি একসাথে দাঁড়িয়ে আছে। দুজনকে একসাথে দেখে সামিরা ঘাবড়ে গেল। কপাল বেয়ে ঘাম পড়তে লাগল। এখন নিশ্চয় জনি সামিরাকে নিয়ে যাবে। তাহলে নাবিলের সাথে কথা হবে না। আচ্ছা, নাবিল কি তাকে ভুল বুঝবে? যদি ভুল বুঝে গতকালের মতো চলে যাই? আর জনি যদি নাবিলের কোনো ক্ষতি করে? কি করব আমি? কি করা উচিত এখন আমার? সামিরা ভাবতে লাগল। সে যেন সামনে আর এগুতে পারছে না। ঠাই দাঁড়িয়ে রইল। সামিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে রূপালী ও আরশি তাদের সাথে যেতে বলছে, কিন্তু সে কোনো কথাই বলছে না। নাবিল দূর থেকে দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে। তাই জনিকে বলল, তো চল, এক্ষুনি সময়। সামিরা হয়তো আমাদের দুজনকে একসাথে দেখে ভয় পাচ্ছে। আমরাই না হয় যাই। জনিও সম্মতি জানিয়ে বলল, চল। তারপর জনি ও নাবিল সামিরার সামনে আসল। সামিরা দুজনকে এগিয়ে আসতে দেখেই যেন তার দম বন্ধ হয়ে আসতে লাগল। কেমন যেন মাথা ঘুরতে লাগল। আস্তে আস্তে চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগল। একসময় সেন্সলেস হয়ে পড়ে গেল। নাবিল ও জনি দুজনে একসাথে দৌড়ে এসে সামিরাকে ধরল। যখন সামিরার জ্ঞান ফিরল তখন দেখল রূপালী ও আরশি দরজার পাশ ধরে দাঁড়িয়ে আছে। একটা খালি ক্লাসরুমে সবাই। সামিরা নাবিলের কাঁধে মাথা রেখে আছে। আর তার সামনেই বসা জনি। জনিকে দেখেই সামিরা আতকে উঠল। দ্রুত নাবিলের কাঁধ থেকে মাথা সরিয়ে নিল। একবার জনির দিকে তো একবার নাবিলের দিকে তাকাতে লাগল। সামিরা কি বলবে বুঝছে না। সে আগের মতো আবার ভয় পাচ্ছে। তখন জনি শান্ত স্বরে বলে উঠল, শামু, তোমাকে ভয় পেতে হবে না। আমি জানি তুমি ছোট থেকেই, মানে আরো 5 বছর আগে থেকে ভয় পেয়ে আসছো আমায়। কিন্তু কেন ভয় পাও তা আমি জানি না। শুধু আমার জন্যই গ্রাম থেকে এত দূরে পালিয়ে এসেছ। আচ্ছা শামু, আমাকে একটা কথা বলো তো, আমি কি এতই খারাপ যে আমার থেকে পালাতে হলো? আমি কি এতই খারাপ যে তুমি আমায় ভয় পাও? আমি কি এতই খারাপ যে আমি তোমাকে 5 বছর ধরে ভালোবেসেও তুমি আমাকে ভালোবাসতে পারলে না? কথাগুলো জনি সামিরার দিকে তাকিয়েই বলেছে, একদম শান্ত স্বরে। সামিরা জনির দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। আজকে জনি তাকে কিছুই বলছে না। নাবিলের সাথে দেখেও কিছু বলছে না। নাবিলকেও কিছুই বলছে না। সামিরার কোনো উত্তর না পেয়ে জনি আবার বলল, বলো শামু, কথা তো বলো। সামিরা এইবার মাথা নিচু করে বলল, আপনি খারাপ না ভাইয়া। তবে আমি আপনাকে এই জন্যই ভয় পাই কারণ আপনি 5 বছর আগে থেকেই আমার সাথে কোনো ছেলেকে মিশতে দিতেন না। যে মিশত তাকেই মারতেন। পরে তারা আমার থেকে দূরে চলে যেত।
প্রথম প্রথম না বুঝলেও পরে বুঝতাম যে এদেরকে আমার জন্যই মারতেন, তাই বেশ ভয় পেতাম। যদি অন্য কোনো ছেলে আমার জন্য মার খায়। আর ভাইয়া রইল ভালোবাসার কথা, আমি আপনাকে কখনো সে নজরে দেখিনি, আর দেখবি বাকি। আমি সেই থেকেই তো আপনাকে ভয় পেয়ে আসছি, তাই এমন কোনো ফিলিং আসেনি মনে। আজ সামিরা মাথা নিচু করে আস্তে আস্তে এইগুলো বলল। বাকিরা চুপ, শুধু জনিই সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা তাকে কখনো ভালোবাসতে পারেনি, সেজন্য প্রচুর কান্না পাচ্ছে জনির, কিন্তু কাঁদছে না। নিজেকে স্বাভাবিক রেখে নরম স্বরে বলল, তুমি নাবিলকে অনেক ভালোবাসো তাই না? কথাটা শুনে সামিরা জনির দিকে তাকালো, আবার মাথা নিচু করে বলল, হ্যাঁ। সামিরার হ্যাঁ শব্দটা শুনে নাবিলের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। ইয়েস, সে জিতেছে। এইদিকে জনির যেন দম বন্ধ হয়ে আসছে, সে হেরে গেছে। হ্যাঁ, আজকে নাবিলের শর্ত তাকে মেনে নিতে হবে, কারণ সামিরা তার সামনে তার কাছেই স্বীকার করেছে সে নাবিলকে ভালোবাসে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে জনির, চোখ দুটো লাল হয়ে গেছে। আস্তে আস্তে উঠে সামিরার সামনে আসে। সামিরা তো ভয় পেয়ে যায়, এই বুঝি কিছু করে ফেলবে জনি। কিন্তু না, জনি সামিরার মাথায় হাত রেখে বলল, আম সরি শামু, আমার জন্য গ্রামেও অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে তোমাকে। আমার পাগলামির কারণে, আমার একতরফা ভালোবাসার কারণে অনেক সাফার করেছ তুমি। শেষে গ্রাম পর্যন্ত ছাড়তে হয়েছে, পারলে ক্ষমা করে দিও। আর নাবিলের সাথে ভালো থেকো, কখনো আর বিরক্ত করব না তোমায়। আর নাবিল, তুমি কিন্তু আমার শামুর খেয়াল রাখবি। আমি চাইলেই কেড়ে নিতে পারতাম ওকে, কিন্তু তা করছি না। আমি জানি তুই ওকে ভালো রাখবি। নাবিলও হেসে বলল, হ্যাঁ অবশ্যই ভালো রাখব, তুই চিন্তা করিস না। নাবিলের কথা শুনে জনি একটা নিঃশ্বাস ফেলে চলে গেল। পার্কের মতো একটা জায়গা, এখন দুপুর হওয়াতে তেমন মানুষজন নেই। একটা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে জনি। সে যে কলেজ থেকে এসে এখানে বসেছে, এখনো বসে আছে। নিজেকে কেমন একা একা লাগছে তার, বুকের ভেতর শূন্যতা অনুভব করছে। হঠাৎ কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হ্যাঁ, জনি আজ কাঁদছে, তার 5 বছরের ভালোবাসাকে যে ত্যাগ করতে হয়েছে। জনি নিজেকে আর সামলাতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে দিল এক চিৎকার। এই চিৎকারে যেন প্রকৃতি কেঁপে উঠল। জনির চোখের পানিগুলো অঝোর ধারায় গড়িয়ে পড়ল। তার সাথে যেন আজকে প্রকৃতিও কান্না করতে চাইছে। কেটে গেছে 10 দিন। এই 10 দিনে সামিরা ও নাবিলের দুষ্টু মিষ্টি প্রেম যেন আরও বেড়ে গেছে। আর জনি সে যেন হাসতেই ভুলে গেছে, কেমন যেন চোখ মুখ শুকিয়ে গেছে। তবুও নাবিল সামিরাকে দেখলে প্লাস্টির হাসি ঝুলিয়ে কথা বলে। কলেজে প্রতিদিন আসে তার শামুকে দেখার জন্য। মনের তৃপ্তি না মিটলেও চোখের তৃপ্তি মিটে এতে। তানি আজ ইন্ডিয়া থেকে এসেছে, তার বাবার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছিল। সেখান থেকে এসেছে 2 ঘন্টা আগে। এসে গোসল করে একটু সাজুগুজু করল। সাজুগুজু শেষে রুম থেকে বের হওয়ার আগে আয়নায় আগে নিজের চেহারা একবার দেখে নিল। তারপর একটা হাসি দিয়ে বলল, আমি এসে গেছি, এইবার আমার নাবিল আমার হবে। ইস, কালকে তাকে দেখতে পাব, ভাবতেই কেমন খুশি লাগছে। পরের দিন সকালে সামিরা, রূপালী ও আরশি কলেজের সেই গাছের নিচে বসে আছে, যেখানে নাবিল ও সামিরা বসে সময় কাটায়। সে জায়গায় প্রায় 15-20 মিনিট ধরে বসে আছে তারা 3 জন। এর মধ্যে সামিরা ও আরশি যেন কথার ফুলঝুরি নিয়ে বসেছে। তারা খেয়াল করল কয়েকদিন যাবৎ রূপালী কেমন অস্বাভাবিক আচরণ করছে, না কথা বলছে না হাসছে। যে মেয়ে কথার শুরুতেই হাসতে হাসতে দম বন্ধ করে ফেলতে, সে মেয়ের চুপ থাকা কেমন যেন তার অভ্যাসে পরিণত হয়েছে।
আরশি ও সামিরা কয়েকবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ভ্রু কুঁচকে রূপালীর দিকে তাকাল। কিছুক্ষণ বুঝতে চেষ্টা করল যে রূপালীর কি এমন হয়েছে যার কারণে মেয়েটা চুপচাপ হয়ে গেছে, কিন্তু না, তারা কিছুই বুঝতে পারল না। তাই সামিরা রূপালীলে জিজ্ঞেস করল, রূপালী, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে খেয়াল করছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস, ব্যাপার কি? সামিরার কথার সাথে তাল মিলিয়ে আরশিও বলল, হ্যাঁ রূপু, বল তোর কি হয়েছে? রূপালী তাদের দিকে তাকালো আর আস্তে করে বলল, কই কিছুই হয়নি, এমনি ভালো লাগছে না। আরশি রূপালীর হাত ধরে বলল, দেখ রূপু, তুই যদি আমাদেরকে তোর সমস্যার কথা না বলিস তাহলে কাকে বলবি বল? আমরা না তোর কলিজা, তাহলে বলে ফেল। সামিরা বলল, হ্যাঁ রূপু বল, তুই যদি না বলিস তবে আমরা জানব কি করে? আর তোর সমস্যার কথা না বললে তা সমাধান করব কি করে? সো জলদি বল। রূপালী, সামিরা ও আরশির দিকে অসহায় ফেস করে বলল, আমার কথা শোনার পরে তোরা রেগে যাবি না তো? সামিরা বলল, না রেগে যাব না, এখন তো বল। আসলে আমি যজনীকে পছন্দ করে ফেলেছি। রূপালী চোখ বন্ধ করে কথাটা বলেছিল। যখন আস্তে আস্তে চোখ খুলল তখন দেখল সামিরা ও আরশি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রূপালী একটা ঢোক গিলল, এই বুঝি তারা রাগ করবে। কিন্তু না, সামিরা তো চিল্লিয়ে উঠে রূপালীকে জড়িয়ে ধরে বলল, সত্যি রূপু? ওহ মাই আল্লাহ, আই কান্ট বিলিভ দিস। আমি তো জনি ভাইয়ার জন্য আপোসেট ছিলাম কি করে কি করব, কিন্তু তুই তো আমার কাজ সহজ করে দিলি। থ্যাংক ইউ রূপু। আরশি জিজ্ঞেস করল, কিন্তু এইটা তো বল যে কি করে তুই উনাকে পছন্দ করলি? আরশির কথায় রূপালীর গাল দুটি লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু বলছে না। এইদিকে সামিরা ও আরশি একটা একটা বলছে। রূপালী বলল, যেদিন সামিরা অজ্ঞান হয়ে গেছিল সেদিন সামিরার জ্ঞান ফিরার পর যে কথাগুলি বলেছিল তখন সেগুলো শুনে আমারও খারাপ লেগেছিল। আমি শুধু তখন তার দিকেই তাকিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তাকে দেখতাম। আর আস্তে আস্তে বুঝতে পারছি আমি তাকে পছন্দ করে ফেলেছি। এখন সমস্যা হলো আমি তাকে কি করে বলবো? সে কি আমাকে মেনে নিবে? আমি বললেও যদি রাগ করে? সামিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ করবে, রিজেক্ট করবে পরের কথা। তুই আগে ভাইয়াকে মনের কথা বলার চেষ্টা কর। কিন্তু? কোনো কিন্তু না, যা হওয়ার হবে। আমরা আছি তো, আগে তো বল। তাদের কথা মাঝে নাবিল ও জনি এলো। রূপালী তো জনিকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। সামিরারা বসা থেকে উঠে দাঁড়াল। নাবিলরাও সামিরাদের সাথে কথা বলছে। জনির একটা কল আসায় সে একটু সাইডে চলে গেল। তখনই এলো তানি। তানিকে দেখে সবার চোখে মুখে বিরক্তির ছাপ। আর তানির চোখ মুখে অবাক আর বিস্ময়ে, কারণ সে নাবিলের পাশে সামিরাকে আশা করেনি। সে তো ভেবেছিল সেদিন নাবিল সামিরা সম্পর্ক শেষ। বিস্ময়ের সাথে সাথে রেগেও গেল। সামিরাকে উদ্দেশ্য করে তানি বলল, সামিরা তুমি নাবিলের সাথে কি করছো? তানির দিকে তাকিয়ে সামিরা বলল, তো নাবিলের সাথে না থেকে কোথায় যাব? আর দেখছি তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, তাও জিজ্ঞেস করছো? তানি রেগে বলল, হ্যাঁ দেখছি আড্ডা দিচ্ছি, কিন্তু নাবিলের সাথেই কেন? আর তোমাদের সম্পর্ক তো আরও আগে শেষ হয়ে গেছিল, এখন আবার কি? ওহ বুঝেছি, আবারও বেহায়ার মতো নাবিলের পিছু নিয়েছ তাই না? নাবিল কিছু বলতে যাবে তার আগে সামিরা থামিয়ে দিল। হ্যাঁ, আবারও নাবিলের পিছু নিয়েছি। তো এখন কি হয়েছে? সত্যিই তুমি একটা শেমলেস মেয়ে। আর কতটা ছাছড়া তা তোমাকে না দেখলে বুঝতাম না। বাই দা ওয়ে, অনেক হয়েছে এইবার আর না। নাবিল শুধু আমার, তাই তুমি ওর থেকে দূরে চলে যাও। যদি না যাই কি করবে?
নাবিল বলল, তানি। নাবিলকে কিছু বলতে না দিয়ে সামিরা বলল, আপনি চুপ করুন তো। মেয়েদের কথার মাঝে ছেলেরা ইন্টারফেয়ার করা আমার পছন্দ না। চুপচাপ থাকেন। আর তানি, আমি যদি নাবিল থেকে দূরে না যাই তাহলে কি করবে বললে না তো? কি করব দেখবে? তবে দেখো। বলেই সামিরাকে যেই থাপ্পড় মারতে যাবি অমনি কেউ তানির হাত ধরে ফেলে। তানি ঘাড় ঘুরিয়ে দেখে সেটা জনি। জনি রাগে লাল হয়ে গেছে। তানির হাত ছাড়িয়ে তানিকে জোরে দিল এক থাপ্পড়। তানি গালে হাত দিয়ে জনির দিকে তাকিয়ে আছে। কাদো কাদো ফেস করে তানি বলল, ভাইয়া তুমি আমাকে মারলে কেন? জনি রেগে গিয়ে বলল, চুপ, তুই আমাকে ভাইয়া বলবি না। আর তোকে মারছি কেন? তোর সাহস কি করে হয় সামিরাকে মারার? ভাইয়া তুমি জানো না এই মেয়ে কি করেছে? এই মেয়ে আমার নাবিলকে কেড়ে নিয়েছে। তাহলে কি আমি তাকিয়ে দেখব? ব্যাস, অনেক হয়েছে। কি এই মেয়ে করছিস? হ্যাঁ, ওর একটা নাম আছে সামিরা। সামিরা বলবি? আর কি বললি নাবিলকে ও কেড়ে নিয়েছে? আমার তো মনে হয় না। ওরা দুজন দুজনকে পছন্দ করে। মাঝখানে তুই আসছিস। ভাইয়া চুপ, কোনো কথা নয়। আজকেই ঘরে গিয়ে তোকে বিয়ে দিতে বলবো। অনেক বেড়েছিস দাঁড়া তুই। আর এখন যা এইখান থেকে। জনির কথায় তানি আর দাঁড়ালো না। সোজা চলে গেল বাড়ি। আর জনি সবার দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। পরে অপরাধীর মতো তাকিয়ে বলল, সরি নাবিল। সরি শামু। আমি আর আমার বোন দুজনেই তোমাদের বিরক্ত করেছি। নাবিল সামিরা মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না। আর তানি যে আজ নতুন এমন করছে তাও না। আরশি সামিরার কানে কানে কি যেন বলল। বলেই আরশি চলে গেল। আর সামিরা নাবিলকে টেনে নিয়ে যেতে লাগল। যেতে যেতে রূপালীকে এক চোখ টিপ দিল। রূপালীও বুঝে ব্লাশিং হতে লাগল। জনিও যেই যাওয়ার জন্য পা বাড়াবে অমনি রূপালী বলল, জনি। জনি রূপালীর কথায় পিছু ফিরে তাকাল। জনির তাকানো দেখে রূপালী এদিক ওদিক তাকাচ্ছে। জনি বলল, কিছু কি বলবে? রূপালী আমতা আমতা করে বলল, হ্যাঁ আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ তো বলো। রূপালী চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলল, আসলে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আই লাভ ইউ। রূপালী চোখ খুলে জনির দিকে তাকাল। জনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে পরে বলল, সরি রূপালী, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? তুমি জানো আমি সামিরাকে পছন্দ করি। তাও 5 বছর আগে থেকে। হ্যাঁ তো। সামিরা তো আপনাকে নয়, নাবিলকে পছন্দ করে, তাই না? আর আমি এইটাও বলছি না যে আপনার থেকে আমাকে ভালোবাসতে হবে। এও বলছি না যে সামিরার জায়গা আমাকে দিতে হবে। আমি চাই আপনার বুকে সামিরার জায়গার পাশে ছোট্ট একটা নিজের জন্য জায়গা করে নিতে। ব্যাস, আপনি আমাকে মেনে নিলেই হবে। তা হয় না রূপালী। তুমি এখন যা বলার বলছ, পরে কিন্তু তুমিই কষ্ট পাবে। আর তা আমি চাই না। আরে আমি কেন কষ্ট পাব? আমি তো সমস্ত কিছু জানি। আর জেনেই আপনাকে ভালোবেসেছি। আর আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি আপনার মনে আমার জায়গা করে নিব। রূপালী। রূপালী জনির হাত ধরে জনির চোখের দিকে তাকিয়ে বলল, সুসস কোনো কথা না আর। আপনি আমাকে মেনে নিবেন ব্যাস। আর আজ থেকে আপনার কাছাকাছি থেকে আপনার মনে জায়গা করে নেওয়ার মিশন শুরু। জনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার এমন অধিকার বোধ দেখে এই মুহূর্তে তোমাকে ভিলননির মতো লাগছে। হ্যাঁ, আমি ভিলননি এখন থেকে আর আপনার ক্ষেত্রে। আগ্রহায়ণ মাসের শেষের দিকে। এখন অনেকটা শীত পড়ছে। সন্ধ্যা হওয়ার অনেক আগেই চারদিকে কুয়াশা ঘিরে ধরে।
সামান্য দূরের কিছু তেমন একটা দেখা যায় না কুয়াশার কারণে। সেই অনন্যাতে এসেছে নাবিল ও সামিরা। পাশাপাশি হাঁটছে দুজন। হাঁটতে হাঁটতে সামনের একটা পাতানো চেয়ারে গিয়ে বসল তারা। সামিরা বলল, মিস্টার ভিলেন, পরিবেশটা অনেক সুন্দর লাগছে তাই না? নাবিল ভ্রু কুঁচকে বলল, হুম সুন্দর। তার আগে এইটা বলো যে তুমি আমাকে মিস্টার ভিলেন কেন বলো? সামিরা নাবিলের দিকে তাকিয়ে হালকা হাসল। তারপর বলল, আপনাকে যেদিন ফার্স্ট দেখেছি সেদিন মারামারি করছিলেন। তার উপর সাদা শার্ট পরেছিলেন। চোখ মুখ রাগে লাল হয়েছিল। দেখতে সম্পূর্ণ ভিলেনের মতোই লাগছিল। তাই তো সেদিন মনে মনে আপনার নাম দিয়েছিলাম মিস্টার ভিলেন। বাহ ভালো তো। হুম। সামিরার ঠান্ডা লাগছিল। নিজের গায়ের চাদরটা আরেকটু ভালো করে মুড়িয়ে নিল। তারপর নাবিলের বাম হাতের বাহু জড়িয়ে ধরে নাবিলের কাঁধে মাথা রাখল। আর বলল, আপনি হলেন আমার মিস্টার ভিলেন। আই লাভ ইউ মিস্টার ভিলেন। আই লাভ ইউ টু মাই ভিলেন কুইন।